হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আজকে আমরা 27 নভেম্বর 2025-এর থার্ড শিফটের ম্যাথামেটিক্সগুলি খুব সহজভাবে সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। দেখি, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সরল করো। আচ্ছা, দেখতে পাচ্ছ সরল, তো আমরা সরল তো করতে জানি। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট কাজ করব। 3 + 2 = 5, 5 × 6, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে 5 × 6 = 30। ঠিক আছে, তো সেকেন্ড ব্র্যাকেট কত টিকলো? 5 × 6 = 30। তো 72 ভাগ 30 থাকলো, প্লাস 5 এর স্কোয়ার মানে 25, মাইনাস 8, থার্ড ব্র্যাকেট দিয়ে কত 5 বাই 97 যা থাকলো তা আমি রেখে দিলাম। বোঝা গেল? এবার দেখো, কাটছি 6 দিয়ে, কত হলো? 6 × 72 আর 5 × 6 = 30। তো কত থাকলো? 12/5 প্লাস 25 থেকে 8 বাদ দিলে কত? 17 গুণিত 5 বাই 97 যা থাকলো থাকলো। এবার এটাকে আমি গুণ করছি, হ্যাঁ। তো 5 কে একবার এটা দিয়ে গুণ আর 5 কে একবার এটা দিয়ে গুণ। দেখো, 5 কে যখন 12/5 দিয়ে গুণ করবো, 5 5 কেটে যাবে, থাকবে কত? 12। আর 5 × 17 = 85। তো উপরে কত থাকলো? উপরে থাকলো 97। আর এই যে নিচের 97 তো ছিলই, তো 97 দিয়ে ভাগ। 97/97 সমান 1। তাহলে তোমাদের প্রশ্নের উত্তর কত হলো? 1। ঠিক আছে, সরলগুলো আমরা খুব মন দিয়ে এবং দেখে শুনে করব। ঠিক আছে, সময় নিয়ে। এই কোশ্চেনটা তো বাংলায় চলে এসছে। 1/20 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 2 এর সাইড? মানে কি হলো যে 1/20 2 এর সাইডের কত পার্সেন্টেজ? আমরা জানি যেটা চাই, 1/20 চেয়েছে, তার ওপর 2 এর সাইডের উপর কত পার্সেন্টেজ, তাই আমাদের উত্তর। চলো, তাহলে আমরা কি করব? 1/20, সরি, 1/20 গুণিত 2 এর সাইড আছে, এটা উল্টিয়ে যাবে, পরে আসতে গেলে সাইডের 2 গুণিত 100%। হলো ক্যালকুলেশন। 3 দিয়ে 50 সমান সমান কত? 150%। হয়ে গেল তোমাদের সমাধান। আচ্ছা, নেক্সট। একজন ব্যক্তি তার আয়ের 60% সঞ্চয় করে। কারোর ইনকাম যদি তোমার 100 টাকা হয় এবং সঞ্চয় মানে সেভিংস 60%। ঠিক আছে, 100%-এর মধ্যে সেভিং করছে 60% আর এক্সপেন্ডিচার, সুতরাং খরচ, খরচ কত পার্সেন্ট? 40%। প্রশ্নে বলেছে যে ব্যয় হচ্ছে 440। দেখো, হুবহু কমন কোশ্চেন, হুবহু কপি অ্যান্ড পেস্ট কোশ্চেন। ঠিক আছে, শুধু নাম্বারটা চেঞ্জ। আর দিয়ে 11, তো 1 ইউনিটের মান 11। আয় কত? আয় মানে কি? 100 ইউনিটের মান কত? বোঝা গেল? হয়ে গেল তোমাদের সমাধান। বোঝা গেল? নেক্সট অঙ্ক হচ্ছে প্রথম 50টি স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত? দেখো, আমরা জানি, আমরা জানি জোড়, জোড় মানে কি? জোড় মানে ইভেন বা জোড়। ঠিক আছে, জোড় সংখ্যার গড় হচ্ছে n+1 এবং ওয়ার্ড বা বিজোড়, বিজোড় সংখ্যার গড় কত? n। ঠিক আছে, এটা একদম আমাদের মুখস্থ থাকবে। ঠিক আছে, তো 50টি স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত হবে? n+1, অর্থাৎ 50 + 1 = 51। ঠিক আছে, সহজ। নেক্সট, এ, বি এবং সি যথাক্রমে 3, 8 এবং 24 দিনে একটি কাজ করতে পারে। একসাথে কাজ করলে এই একই কাজের 3 গুণ কাজ করতে কতদিন সময় লাগে? দেখো, প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে, এখানে 3 গুণ বলা আছে। ঠিক আছে, 3 গুণ কাজ করতে। চলো, এ করছে 3 দিনে, বি করছে 8 দিনে, সি করছে 24 দিনে। তাদের এলসিএম নিব 24, 8, 3, 1। এটা এদের এফিসিয়েন্সি। তো টোটাল কাজ কত? 24। তো 24 এর 3 গুণা কাজ করবে। আর এদের টোটাল এফিসিয়েন্সি কত? 8 আর 4 12। তো কতদিন সময় লাগছে? 6 দিন সময় লাগলো। হুম, নেক্সট। দেখো, হুবহু প্রশ্ন, হুবহু কপি অ্যান্ড পেস্ট। ঠিক আছে, এই প্রশ্নটা আমাদের আগের শিফটেও ছিল, সেম কোশ্চেন।
বলছে 51 জন শিক্ষার্থী আছে, এর গড় বয়স 24। একজন টিচার অ্যাড হলো, গড় বয়স কত হলো? 25 হয়ে গেল। দেখো, এর গড় বয়স টোটাল কত হলো? 25। সুতরাং কত বাড়লো? কত? 1 বাড়লো। হুম, দেখো, টিচার নিজে 24 নিয়ে আসলো, তারপরে গড় বয়স 1 বেড়ে গেল। ঠিক আছে, টিচারের যদি 24 নিয়ে আসতো তো গড় বয়স 24ই থাকতো। 24 নিয়ে আসলো, এবার বেড়ে গেল 1, কতজনের ওপর? 52 জনের ওপর 1 বাড়লো। সুতরাং 52 বাড়লো, 6 আর 7 তো 76। একদম খুব ভালোভাবে এই কোশ্চেনটা তোমরা রিভিশন করে নেবে, ঠিক আছে? পরীক্ষার একদম খুব প্রিয় প্রশ্ন। এই তো, ধরো ওয়াশিং মেশিন আর টিভি, এই কোশ্চেনটা কতবার দেখলাম, ঠিক আছে? তো ওয়াশিং মেশিন আর টিভি, হুম, দেখো, বলছে যে ওয়াশিং মেশিনের দাম টিভির দামের চেয়ে 40% কম। টিভির দাম 100 হলে ওয়াশিং মেশিনের দাম কত? 60। এবার তারপরে বলছে যদি ওয়াশিং মেশিনের দাম 80% বৃদ্ধি পায় এবং টিভির দাম 22% হ্রাস পায়, তাহলে 7টি ওয়াশিং মেশিন এবং 6টি টিভির দামের শতকরা পরিবর্তন কত হবে? কটি টিভি আছে? টিভি আছে 6টি, আর ওয়াশিং মেশিন আছে 7টা। ঠিক আছে, তাহলে কত দাম হলো? দেখে নেই দাম। 642, 420, আর এদিকে 600 টাকা। টোটাল কত টাকা হলো? টোটাল হলো 1020 টাকা। ঠিক আছে, এবার দেখো, টিভির দাম বৃদ্ধি, না, ওয়াশিং মেশিনের দাম বৃদ্ধি পেয়েছে 80%। ওয়াশিং মেশিনের দাম 80% বাড়াচ্ছি, ঠিক আছে? 420 গুণিত 80/100, এটাই এতটি বেড়েছে। 8 দুগুণে 16, 4 আটে 32, 33, এতটি বেড়েছে। এবার বলছে টিভির দাম কি হয়েছে? কমেছে কত পার্সেন্ট? 22%। তো 600 এর 22%, এই 2 এ 12, 12 একে 13। ঠিক আছে, তাহলে দেখো, এটা কমেছে, এটা বেড়েছে, তাহলে ওভারঅল চেঞ্জ, ওভারঅল বেড়েছে কতটি? 4, 0 আর 2, 204 ওভারঅল বেড়েছে। কতর ওপর? 1020 এর ওপর 204 কত পার্সেন্ট? ঠিক আছে, চলো, 204 বাই 1020 গুণিত 100, 2 দিয়ে 20% হয়ে গেল তোমাদের প্রশ্নের সমাধান। দেখতে পাচ্ছ, কপি অ্যান্ড পেস্ট প্রশ্ন একদম। ঠিক আছে, পরীক্ষায় 3টে শিফটের 3টেতেই এই প্রশ্ন আছে। হুম, নেক্সট। ও বাবা, এই কোশ্চেনটা আবার ইংরেজিতে। কি বলছে? দ্য অ্যামাউন্ট অন এ সাম অফ 6500 এট 20% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি ইন 2 ইয়ার্স উইল বি কত? দেখো, বাংলায় বলে দিচ্ছি, 6500 টাকার 20% হারে, 20% বার্ষিক চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদে আসল কত হবে? স্ববৃদ্ধি মূল কত হবে? ঠিক আছে, তো আমরা কি করলাম, এই কোশ্চেনটাও প্রথম শিফটে ছিল। 20% হারে 2 বছরে সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ আমি কি বলেছি? a প্লাস বি প্লাস এ বি বাই 100। 20 প্লাস 20 প্লাস 20 গুণিত 20 বাই 100, তো 0 0 0 কেটে গেল। টোটাল কত টিকলো? 44% পাবে সুদ। তাহলে সুদ আসল কত হবে? যে কোনো আসল নিজের 100%, সুদ আসল কত হবে? 144%। তো 6500 এর 144%ই চেয়েছে, তাই না? 144কে 65 দিয়ে গুণ করো, তারপর হচ্ছে 20, 0, 5 × 70, 2 72, 4 × 6 = 24, 2 84, 83, কত থাকলো? 0, 6, 3, 9 হয়ে গেল তোমাদের উত্তর। ঠিক আছে, 9, 3, 6, 0। ঠিক আছে, বুঝা গেল? তারপরে বলছে 267 মিটার এবং 153 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 162 কিমি/আওয়ার এবং 36 কিমি/আওয়ার বেগে একই দিকে চলছে, একই দিকে চলছে। দ্রুতগামী ট্রেনটি পিছন দিক থেকে এসে ধীরগামী ট্রেনটিকে সম্পূর্ণ অতিক্রম করতে কত সময় নেবে? দেখো, কপি অ্যান্ড পেস্ট প্রশ্ন, বোঝা যাচ্ছে কি হচ্ছে গ্রুপ ডিতে? তাহলে চলো অঙ্কটা সলভ করি, আগেই করলাম। দেখো, একটি ট্রেন আরেকটি ট্রেনকে অতিক্রম করা মানে হচ্ছে দুটি ট্রেনের যোগফলকে অতিক্রম করা। তো দুটি ট্রেনের যোগফল কত? ডিস্টেন্স কত টোটাল? বলছে 267, 267 আর 153 যোগ করো। 0,
ছয় পাঁচে 11 12, এটা হলো 4। তো 420 মিটার ডিস্টেন্স অতিক্রম করছে, আর ওদের স্পিড কত? স্পিড হয়ে গেল, যেহেতু একই দিকে যাচ্ছে তো বিয়োগফল, ঠিক আছে? তো 162 থেকে 36 বাদ, আর দেখো 6 বাদ 6 হয়ে গেল 4, 126, ঠিক আছে? তো এদের স্পিড কত হয়ে গেল? 126। ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে আমরা কি পাই? টাইম পাই। এই স্পিডটা দেখো তোমার কিমি পার আওয়ারে আছে, কিন্তু আমাকে এটা কি কি করতে হবে? মিটার পার সেকেন্ডে করতে হবে, তাই না? মিটার পার সেকেন্ডে করতে গেলে আমি 5/18 দিয়ে গুণ করি, তো 18 ওপরে চলে গেল। চলো। হুম। চলো। 7 দিয়ে 60, আর 5 দিয়ে 12, সুতরাং 12 সেকেন্ড। এটা হলো তোমাদের সলিউশন অল্পের মধ্যেই। হুম। নেক্সট, আনমোল এবং আয়ুষ কপি অ্যান্ড পেস্ট প্রশ্ন। একসাথে একটি ব্যবসা শুরু করেছিলেন, বছর শেষে মোট লাভ এত। দেখো আনমোল, এটা হয়ে গেল আনমোল, আর এটা হয়ে গেল কে তোমার আয়ুষ। বুঝা গেল? তো আনমোলের লভ্যাংশ হচ্ছে 2700, টোটাল লাভ কত? 7500। তাহলে আয়ুষের লাভ কত? 7500 থেকে 2700 বাদ দিয়ে দেখছি 4800। অনুপাত কত লাভের? 3 দিয়ে কাটবে, 3 9 27, 3 দিয়ে কাটবে আর 16, 3 16 48। তাহলে বলছে আনমোলের বিনিয়োগ কত ছিল? তো আনমোল 9 ভাগ, কত ভাগের? 25 ভাগের 9 ভাগ। উনি তো টোটাল কত? 4 6 6 0 0। 5 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে কাটলাম 5 9 45, 3 5 15, 5 2 10 শূন্য। 5 দিয়ে কাটি, 5 এ 5, এখানে নেমে গেল 4, 5 8 40, 3 5 6 30, 2 4 5 20, থেকে 9 দিয়ে গুণ করে দিই, ব্যাস। 4 9 36, 3 6 9 9 54, 54 আর 3 57, 5 থাকলো, তারপরে 8 9 72, 72 5 77, 7 থাকলো, 9 আর 7 16। তো হয়ে গেল তোমার অ্যান্সার। বুঝা গেল? ওকে, তাহলে চলো আমরা করি নেক্সট প্রশ্ন। কত সোজা প্রশ্ন দেখো, মোহন এত দামে একটি ঘড়ি কিনে এত দামে বিক্রি করলো, এটা হয়ে গেল সিপি, এটা হয়ে গেল এসপি। তাহলে লাভের শতাংশ কত? লাভ কত করলো? 483 থেকে 460 বিয়োগ 23 টাকা লাভ করলো, কত টাকার উপরে? সিপির ওপরে। উনি তো 100, টুক 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 টুক, 2 এ 5, ঠিক আছে? কত পার্সেন্ট? 5% লাভ করলো, ব্যাস। নেক্সট, 3 জন কর্মী 20 দিনে একটি নির্দিষ্ট কাজ করতে পারেন। 3 জন কর্মী 20 দিনে করছে, টোটাল কাজ কত? টোটাল কাজ সমান 3 গুণিত 20। টোটাল কাজ, কতজন কর্মী ওই কাজটি 2 দিনে করতে পারবে? তো 2 দিনে করতে গেলে হলো 30 জন কর্মী লাগবে। বুঝা গেল? আচ্ছা, নেক্সট, আই জে কে এল, এই 4টি শিশুর গড় বয়স হচ্ছে 9 বছর। আই যে এল এম এর গড় বয়স হচ্ছে 12 বছর। কে যদি 5 হয় তাহলে এম কত? দেখো এটা না খুব সহজ প্রশ্ন। দেখো আই যে এর গড় হচ্ছে 9 বছর, 4 জনের, তো 4 জনের টোটাল কত? 4 9 36। আই জে প্লাস এল প্লাস কে সমান সমান কত? 36 বছর। 4 9 36। এবার নেক্সট, আই প্লাস জে প্লাস এল প্লাস এম কত? 4 বারাং 48 বছর, এর টোটাল। এবার দেখো এখানে বলছে কে এর মান 5। এই যে কে, কে বাবু, এর জায়গাতে আমি 5 বসিয়ে দিলাম। তো আই প্লাস জে প্লাস এল কত হলো? এখান থেকে দেখো আই প্লাস জে প্লাস এল কত হলো? 36 থেকে 5 বাদ দিলে 31, ঠিক আছে? এই জায়গায় আমি 31 বসিয়ে দিলাম। এম এর মান কত হলো? এম সমান 48 মাইনাস 31 সমান সমান 17 বছর। বুঝা গেল? হুম, কিছুই নাই। নেক্সট, সরল করো। চলো সরল করি, দেখি কি হয়। চলো, কি আছে? 4/24 প্লাস 3.6 ইন্টু 1/9 মাইনাস
ব্র্যাকেট দাও 1/15 প্লাস 1 থেকে 1.5 বাদ দিলে কত হয় 0.5, 0.5। ঠিক আছে, তো কি দেখছিলাম, এটা করলাম 1/15 প্লাস 1 থেকে 1.5 বাদ দিলে কিন্তু -0.5 থাকে, বুঝা গেল, মানে কি হয়ে গেল -0.5। এখানে কাটলাম, হলো 1/6, মানে 30/10 করে দিলাম, কাটলাম 4, 2 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম 5, ঠিক আছে, কত থাকলো 1/6 প্লাস 2/5, তাই না, মাইনাস, এখানে করি 1/15 মাইনাস 5/10, ঠিক আছে, 5/10 মানে কি 1/2, বুঝা গেল। এবার দেখো এখানে 6 আর 5-এর দশক কত, 30, হুম, 30, তো এখানে থাকলো 5 আর এখানে থাকলো কত, কত থাকলো 6 দুগুণে 12, বুঝা গেল, মাইনাস এখানে 15 আর 2 লসও কত 30, তো এখানে থাকলো 2, এখানে থাকলো কত 15, ঠিক আছে, এখানে কত হলো, হলো এটা লিখলো, এখানে কত হলো তোমার 17/30 মাইনাস, মাইনাস মাইনাস 13/30, বুঝা গেল। এবার মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, এই মাইনাস উঠিয়ে এখানে প্লাস বসালাম, কত থাকলো 30 লসাগু 17 আর 30-এ 30, 30/30 সমান 1, বুঝা গেল তোমার সলিউশন, ঠিক আছে। এখানে কিন্তু সিলি মিস্টেক করা যাবে না, তার জন্য এই সব প্রশ্ন আমরা কি করব, শেষে অ্যাটেম্প্ট করব, বুঝা গেল। হুম, নেক্সট বলছে একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ যার একটা হচ্ছে 20, একটা হচ্ছে 34 আর একটা হচ্ছে 42, বলছে যে দীর্ঘতম বাহুটির অনুরূপ উচ্চতা কত হবে, সুতরাং দীর্ঘতম বাহুটির ওপর যে উচ্চতা টানা হবে এই উচ্চতার দৈর্ঘ্য কত, এটা হচ্ছে তোমার প্রশ্নের প্রশ্ন, ঠিক আছে, বোঝা গেল, এটা চেয়েছে। এবার আমরা কি জানি, যদি আমরা জানতাম এইচ, তাহলে আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ গুণিত ভূমি 42 গুণিত উচ্চতা, কিন্তু আমরা কি ক্ষেত্রফল জানি না, ক্ষেত্রফল জানি না, আমি ক্ষেত্রফল বার করতে পারবো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, √, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এসটা কি, এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, চলো যোগ করলাম, পরিসীমা কত হবে 20, 20, 4 2-এ 6 আর 3 4 7 2-এ 9, 96 হয়ে গেল কি পরিসীমা, তো এস কত হবে 96/2, মানে হয়ে গেল 48। চলো সলিউশন করি, এর ক্ষেত্রফল বার করি, √, 48 গুণিত 48 থেকে এ বাদ, এ মানে এ বাহু বাদ দিলাম, 42 বাদ দিলাম, কত থাকলো 6, 48 থেকে বি বাদ 34 বাদ দিলাম, কত থাকলো 4 আর 1, 48 থেকে 20 বাদ দিলাম, কত থাকলো 28। দেখো এখানেও একটা বুদ্ধি খাটাতে হয় যে এখান থেকে কিভাবে সংখ্যাটাকে বার করব, ঠিক আছে, বার করার জন্য আমরা ভিতরে কি করব, স্কোয়ার খুঁজবো, কেমন স্কোয়ার, দেখো 48 মানে 6 গুণিত 2 গুণিত 6 গুণিত 2 গুণিত 6 দুগুণে 12, 2 গুণিত 2, ঠিক আছে, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48 গুণিত 6 ছিল, এই যে 6 এর জন্য এই 6টা নিলাম, ঠিক আছে, এখানে কত আছে 14 আছে থাক, এখানে কত হচ্ছে 2 গুণিত 14, ভালো কথা, এই যে দেখো 14 আর 14, দেখো দুটা থেকে একটা একটা করে বেরিয়ে আসে আমি জানি, তো দুটা 6 থেকে বেরিয়ে আসলো একটা 6, দুটা 14 থেকে বেরিয়ে আসলো একটা 14, আর দেখো এখানে 2, এখানে 2, ঠিক আছে, দুটো 2 মানে 4 বেরিয়ে আসলো, কত বেরিয়ে আসলো ওভারঅল 4 6 24। আচ্ছা তাহলে ক্ষেত্রফল কত হলো তোমার, এটা ক্ষেত্রফল 6 গুণিত 14 গুণিত 4, ঠিক আছে, চলো কাটাকুটি করি, 3 14 42, 3 দিয়ে কাটলাম 2, এই সমান কত হলো
4 গুণিত 2 আর এই 2টা নিচ থেকে গুণ হবে 16। দেখো খুব সুন্দর একটা প্রশ্ন। ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো। হুম, নেক্সট, নেক্সট প্রশ্ন। এক্স স্কোয়ার প্লাস 1 সমান 2x হলে তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর মান কত? দেখো এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 2x। এক্স দিয়ে দুদিকেই ভাগ করলাম। এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 2 কেটে যাবে। হলো, কেটে দিলাম। কি দাঁড়ালো? এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 2। দেখো যেখানেই এক্স প্লাস 1 বাই এক্স সমান 2 পাবো সেখানে এক্স এর মান কত হয়ে গেল? 1। ব্যাস। কি চেয়েছে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান কি 1 টু দি পাওয়ার 4 মাইনাস 1। 1 এর যতই পাওয়ার করো 1ই হয়। 1 থেকে 1 বাদ দিলে কত থাকলো? 0। বোঝা গেল? এক্স প্লাস 1 বাই এক্স সমান 2 হলে এক্স সমান হবে 1। আর এক্স প্লাস 1 বাই এক্স সমান যদি মাইনাস 2 হয় তাহলে কি হবে? এক্স সমান মাইনাস 1। হুম, চলো নেক্সট আমাদের অঙ্ক হচ্ছে cos থিটা সমান এত হলে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান কত? রুট ওভারের মধ্যে। সোজা অঙ্ক। আগের দিন এই মতো একটা অঙ্ক করলাম। ঠিক আছে? cos থিটা এটা যদি থিটা হয় কসাই খানায় ভীর অতি, সুতরাং cos থিটা সমান ভূমি বাই অতি। ঠিক আছে? 5 12 13 তো এটা কত হবে? 12। সাই বাবা লম্ব অতি, সাইন থিটা সমান কি লম্ব বাই অতি 12 বাই 13। যে কোণ সাপেক্ষে করব সেই কোণের বিপরীত বাহুটা হয় লম্ব। বুঝা গেল? আচ্ছা, এবার চেয়েছে কি? রুট ওভার 1 মাইনাস সাইন থিটা মানে 12 বাই 13 বাই 1 প্লাস সাইন থিটা মানে 12 বাই 13। চলো এবার করি। দেখো রুটের মধ্যে কাজ করছি। ঠিক আছে? এখানে 13 হলো, 13 থেকে 12 বাদ কত? 1। এখানে তোমার 13 হলো, 13 আর 12 তো 25। তো কত থাকলো? 1 বাই 13 গুণিত এটা উল্টে যাবে, 13 বাই 25। কে থাকলো? 1 বাই 25 থাকলো কোথায়? রুটের মধ্যে। তো 1 বাই 25 মানে কি? 1 বাই 5 হয়ে গেল তোমাদের সলিউশন। আচ্ছা, আমি কি আরো রুট লিখে দেবো? একটা রুট, নেক্সট এখানে রুট, ক্যালকুলেশনের জন্য দেখালাম আর কি। বুঝা গেল? আর এই দুটো রুট কিন্তু ওভারল্যাপ নয়, হচ্ছে এত দূর। হুম, নেক্সট। একটি গোলকের আয়তন একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 28:3। যদি গোলক এবং অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান হয়, এখানে একটা গোলক আছে এইটা, আর এখানে একটা অর্ধগোলক আছে এইটা, এই যে। তো বলছে এদের ব্যাসার্ধ সমান মানে এরও আর আর এরও হয়ে গেল আর। বুঝা গেল? তাহলে বলছে গোলকের আয়তন এবং অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। তো গোলকের আয়তন কত? আমরা জানি গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। আর সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 3 পাই আর স্কোয়ার সমান সমান দেওয়া আছে কত? 28/3। হুম, পাই পাই কাটলো, আর স্কোয়ার থেকে আর কাটলো, 3 3 কাটলো, 4 দিয়ে 4 সাথে 28 হলো। তো কি হলো? আর সমান হলো 21। ব্যাস, সলভ। এবার কি চেয়েছে? আমি দেখো গোলকের ক্ষেত্রে আর জানি মানে ব্যাসার্ধ জানি মানে গোলকের ক্ষেত্রে সব জানি, আর আমার কোনো অসুবিধাই নেই। চেয়েছে কি গোলকের আয়তন কত? গোলকের আয়তন আমি জানি কত? 4/3 পাই মানে 22/7 গুণিত আর কিউব, আর মানে 21 গুণিত 21 গুণিত 21। 7 দিয়ে কাটলাম 3, 3 দিয়ে কাটলাম 3। ঠিক আছে, আমি এই গুণটা কিভাবে করব দেখো। এখান থেকে 2 বার করব, তো 4 2 8, আর 21 কে 21 দিয়ে গুণ করলে আমি জানি কত? 441 কে 8 দিয়ে গুণ করব। 4 দুগুণে 8, এখানে 11 কিন্তু পড়ে থাকছে, 11 দিয়ে গুণ করব পরে। ঠিক আছে? তো 8 একে 8, 4 8 32 এর 2, 4 8 32 আর 3 35, একে 11 দিয়ে গুণ করতে হবে। 11 দিয়ে গুণ করার সহজ নিয়ম কি? 8, 8 আর 2 শূন্য, 10 এর শূন্য হাতে গেল 1, 5 2 7 একে 8, 3 5 8 আর 3 বসে গেল। ব্যাস, এটাই হয়ে গেল তোমার উত্তর। বুঝা গেল?
গুণটাও করব যেন খুব সহজ হয়, সময় বাঁচে। হুম। নেক্সট, একটি ত্রিভুজ দেওয়া আছে। কেমন ত্রিভুজ? এই যে ত্রিভুজ পি এম এন, একটি ত্রিভুজ। এম পি কোণের মান দিয়ে দিয়েছে কত? 76 ডিগ্রি। এম এবং এন বিন্দুর বহিস্থ কোণগুলির সমদ্বিখণ্ডক একে অপরকে ও বিন্দুতে ছেদ করে। দেখো বহিস্থ কোণ কেমন হয়, যে এম এটা বাড়ালাম, তো এটা হয়ে গেল বহিস্থ কোণ। এখানে এনটা বাড়ালাম, এটা হয়ে গেল কি? বহিস্থ কোণ। বহিস্থ কোণগুলির সমদ্বিখণ্ডক মানে বহিস্থ কোণগুলির অর্ধেক এখানে, আর এর অর্ধেক হয়ে গেল এখানে। কোন বিন্দুতে ছেদ করলো? ও বিন্দুতে ছেদ করলো। তো বলছে এম ও এন মানে এই কোণটার মান কত? এম ও এন এই কোণটার মান কত? তো আমরা জানি এই কোণটার মান হয় এম ও এন সমান 90 মাইনাস এ বাই 2। ঠিক আছে, 90 মাইনাস 76/2, 90 মাইনাস 38 কত হলো? 52 ডিগ্রি। বুঝা গেল? আরেকটা জিনিস এখানে বলে দিই, এখানে যদি অন্তস্থ কোণগুলির সমদ্বিখণ্ডক বলতো, সুতরাং এখানে আর এখানে এটা যদি আরেকটা পয়েন্ট হয় ও ড্যাশ, তাহলে এম ও ড্যাশ এন কত হবে? 90 প্লাস এ বাই 2। এটা কত হবে? 90 প্লাস এ বাই 2। বুঝা গেল? নেক্সট, একটি পার্সে দেখো এরকম একটা অঙ্ক করে আসলাম। একটি পার্সে কেবল 5 টাকা এবং 10 টাকা মূল্যের কয়েন আছে। মোট কয়েনের সংখ্যা 118টি এবং তাদের মোট মূল্য 855টি। 55 টাকা হলে 5 টাকার মূল্য কতগুলো? কয়েন কতটা? বুঝা গেল? এই কোশ্চেনটা আমরা দেখছি, এর আগের শিফটেও ছিল। 1 টাকা 2 টাকা দিয়েছিল। ঠিক আছে, দেখো আমি করবো এইভাবে। যদি 118টা মুদ্রা আছে, সবগুলোই যদি 5 টাকার মুদ্রা হতো, তাহলে কত টাকা হতো? 590 টাকা হতো। ঠিক আছে, বেশি কত টাকা? 855 টাকা আছে, 590 টাকা হতো। কত বেশি? 5, 15 থেকে 9 বাদ 6 হয়ে গেল তোমার 6 2, 265 টাকা বেশি আছে। 265 টাকা কেন বেশি আছে? কারণ ওখানে শুধু 5 টাকার কয়েন নেই, সাথে 10 টাকার কয়েন আছে। ক টাকা বেশি? 5 টাকা থেকে 10 টাকা কত টাকা বেশি? 5 টাকা করে বেশি আছে। এক একটা কয়েনে 5 টাকা করে বেশি আছে। তাহলে 10 টাকার কয়েন কতগুলো হবে? 265/5। বুঝা গেল? হলো 5 এ 5 এ 25, 1 3 5 এ 15। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল 10 টাকার কয়েন, 10 টাকার মুদ্রা। বুঝা গেল? প্রশ্নে কি চেয়েছে? 5 টাকার মুদ্রা কতগুলি? টোটাল মুদ্রা কতটা? 118টা। 10 টাকার মুদ্রা বাদ দিয়ে দাও, কত? 5 আর 6 65টা। বুঝা গেল? কোশ্চেনটা আমরা সেম কোশ্চেন এর আগের শিফটেও করলাম। হুম। নেক্সট, যদি এততে মুদ্রিত একটি পণ্য এততে বিক্রি করা হয়, তাহলে ছাড়ের শতাংশ কত? 485 লেখা আছে, 293 এ বিক্রি করা হলো, তাহলে ছাড় কত টাকা দেওয়া হলো? ছাড় কত দেওয়া হলো? 2, 18 থেকে 9 বাদ 9, 3, 1, 192 টাকা ছাড় দেওয়া হলো। ঠিক আছে, কত টাকার ওপরে? 485 টাকার থেকে ছাড় দেওয়া হলো। তো 100, এটাই অ্যান্সার, তাই না? চলো করি। 5 দিয়ে কাটলাম 20, 5 দিয়ে কাটলাম কত? 5 9 45, 3 7 35। ঠিক আছে, চলো। তো 2 এ 2 এ 4, 19 দুগুণে 38। হুম, 4 9 36, 4 7 28। এটা কিন্তু বেশি হয়ে যাবে 4 দিয়ে গুণ করলে। তো 3 দিয়ে গুণ করি। 3 9 27, 2 থাকলো, সরি, 3 7 21, 21, 3 7 21, 2 থাকলো, 3 9 27, 27 আর 2 কত? 29। 4 থেকে 1 বাদ 3, আর এখানে 18 থেকে 9 বাদ 9 93। ঠিক আছে, শূন্য। এবার দেখো 9 দিয়ে, বুঝা গেল আমাদের অ্যান্সার আমরা অলরেডি পেয়ে গেছি। 9 দিয়ে কত হলো? 7 9 63, আর 9 9 81, আর 6 এ 87, 7 হলো 8, 13 থেকে 8 বাদ 5 57, তো 39 পয়েন্ট সামথিং, 59। বুঝা গেল? হয়ে গেল আমাদের অ্যান্সার।
আমরা কিন্তু পরীক্ষা হলে ফুল সলভ করব না, আমাদের উত্তর যখনই বেরিয়ে যাবে আমরা আর ক্যালকুলেশন করব না। ঠিক আছে, নেক্সট 32 24 এর তৃতীয় সমানুপাতি এক্স হলে এক্স এর মান কত? আমি কি জানি, যদি তৃতীয় সমানুপাতি এক্স হয় তাহলে কি প্রথম 32 গুণিত তৃতীয় এক্স সমান সমান মাঝখানেরটার স্কোয়ার, মানে 24-এর স্কোয়ার, 24 গুণিত 24, জানি এ বি সি যদি সমানুপাতি হয় তো বি স্কোয়ার সমান এসি, তাই না? কি হলো, এক্স সমান সমান 24 গুণিত 24 বাই 32। চলো কাটো, 8 দিয়ে 4 8 32, 8 দিয়ে 3 8 24, 4 দিয়ে 4 6 24, তো 3 6 18 হয়ে গেল তোমার তৃতীয় সমানুপাতি। বুঝা গেল? হুম। নেক্সট হচ্ছে ট্রেনের অঙ্ক। দেখো এই অঙ্কটা দেখতেই এত লং লাগছে যে অঙ্কটা আমি লাস্টে অ্যাটেম্প্ট করবো, বুঝতে পারলা? ঠিক আছে, চলো নেক্সট। এগুলো পরীক্ষা হলে হচ্ছে স্কিপিং মেথড, পরীক্ষা হলে অবশ্যই স্কিপিং মেথড ইউজ করতে হবে। হুম। নেক্সট হচ্ছে 29% ছাড়ে একটি জিনিস বিক্রি করার পর প্রাপ্ত লাভের শতকরা পরিমাণ 4% হলে ক্রয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি? বুঝতে পারলা কিছু? বলছে 29% ছাড়ে একটি জিনিস বিক্রি করার পর, ঠিক আছে, একটা জিনিসের দাম ছিল 100 টাকা, এটা কি এমপি? হুম। এসপি 29% ছাড় দিল, 100 টাকার 29 টাকা ছাড় দিলে কত টাকা হয়? 71 টাকা। এবার বলছে সিপি 71 টাকায় বিক্রি করে ওর 4% লাভ হয়েছে, তাহলে সিপি কত? 71 গুণিত 100/104, তাই না? এটা হয়ে গেল কি সিপি। হুম। যে মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি? চলো এবার দেখো, আমি মাঝখানে এসপি কে ভুলে গেলাম। এমপি আর সিপি এর অনুপাত বার করবো, কি করব, অনুপাত বার করব। এখানে হয়ে গেল 100, আর এখানে হয়ে গেল কত? 71 গুণিত 100/104, 100 100 কেটে গেল, কত থাকলো? 104 71। কি বুঝলা? যে এমপি হয়ে গেল 104 আর সিপি ছিল 71। কত বেশি? বেশি কত? 3 33 বেশি। ঠিক আছে, কার উপরে? 71-এর উপরে। ঠিক আছে, ইন্টু 100, এটাই তোমার অ্যান্সার। করো, ভাগ করো। 33 শূন্য শূন্য ভাগ 71। চলো 4 দিয়ে 4 একে 4, 4 সাথে 8, নেমে গেল 6, নেমে গেল 9, 4 46 শূন্য। ঠিক আছে, নেক্সট 6 দিয়ে 6 একে 6, 6 সাথে 42, নেমে গেল 4, নেমে গেল তোমার 3 3 34, তাহলে কত হলো? 46 পয়েন্ট সামথিং। অপশন আমি পেয়ে গেছি 46 পয়েন্ট সামথিং, একটাই আছে, তো আমার এটাই আনসার। হুম। নেক্সট 11 জন পুরুষ 19 দিনে এত ফুট গভীর একটি কূপ খনন করতে পারে, তাহলে কতজন পুরুষ 2 দিনে এত ফুট গভীর একটি কূপ খনন করতে পারবে? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমরা একটাই শিখবো, আর কোনোদিন যাতে কনফিউশন না খাই সেই মতো করে শিখবো। ঠিক আছে, দেখো চেয়েছে কি, চেয়েছে বলছে কতজন পুরুষ লাগবে। ঠিক আছে, আমি পুরুষটাকে কি করব, শেষে লিখবো। দেখো 59 ফুট, 59 ফুট গভীর কূপ খনন করব 19 দিনে করতে, লোক লাগছে কত? 11 জন। বুঝা গেল? হুম। এবার বলছে 2 জন পুরুষ 118 ফুট গভীর একটি কূপ খনন করবে। দেখো একটাকে আগে সমান করব। দেখো 118 ফুট, 118 ফুট করে দিলাম, 59 ফুটকে 118 ফুট, কত গুণ করলাম? দ্বিগুণ করলাম। ঠিক আছে, তো 19 দিনেই, দেখো যদি তোমার একটা কাজ দ্বিগুণ হয়ে যায় আর দিন সমান আছে, আর তোমার কাজ দ্বিগুণ হয়ে গেছে, তাহলে কি লোক কি হবে? লোকও দ্বিগুণ লাগবে, মানে লোক বেশি লাগবে, তাই না? বেশি লাগতে গেলে বড় সংখ্যা দিয়ে গুণ করবো, 118/59। বোঝা গেল? নেক্সট 118 ফুট কয়দিনে? 2 দিনে করতে হবে। বলতো 19 দিনের কাজকে যদি 2 দিনে করতে হয় তাহলে কি লোক বেশি লাগবে? সুতরাং আমরা বড় সংখ্যা দিয়ে গুণ করব। বড় সংখ্যা কে? 19/2 কি 2/19? অবশ্যই 19/2 বড় সংখ্যা। তাহলে কি হলো? চলো 2, 2 দিয়ে 2, 19 দিয়ে 11কে গুণ করলে 9 0 2 এত জন লাগবে।
বোঝা গেল? দেখো এই অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক। একবার ভালো করে শিখে নাও আর যাতে পরবর্তী পরীক্ষায় ভুল না হয়। হুম? দেখো বড় সংখ্যা মানে হচ্ছে 118/59। 59/118 তো বড় সংখ্যা না। উপরে বড় থাকলেই সংখ্যাটি বড় আর উপরে ছোট থাকলে সংখ্যাটা হয় ছোট। বোঝা গেল? আচ্ছা নেক্সট একটা অঙ্ক ছেড়েছিলাম সেটা হচ্ছে কি তোমার ট্রেনের অঙ্ক। অঙ্কটা কেন ছেড়েছিলাম? কারণ এটা স্কিপিং মেথড। অঙ্কটি এতই বড় যে ছাড়া ছাড়া মানে পড়ারই সময় পাওয়া গেল না, তাই না? চলো তাহলে এখন আমরা পড়ি, ফ্রি টাইম অনেক সময় বাকি এখন। 84 কিমি গতিবেগে পার আওয়ার গতিবেগে চলা একটি ট্রেন পি, একটা ট্রেন একটি সমান্তরাল ট্র্যাকে অভিমুখে একই অভিমুখে চলা এত কিমি বেগে চলা একটি এত দীর্ঘ ট্রেন কিউ কে এত মিনিটে সম্পূর্ণভাবে অতিক্রম করছে। দেখো এটা একটা পি ট্রেন আর এটা একটা কিউ ট্রেন, ঠিক আছে? পি ট্রেনের গতিবেগ হচ্ছে 84 কিমি/আওয়ার, বোঝা গেল? পি ট্রেন। আর কিউ ট্রেনের গতিবেগ হচ্ছে কত? 52 কিমি/আওয়ার। হুম, পি ট্রেন কিউ ট্রেনকে অতিক্রম করছে তার মানে কি দুজনের টোটাল ডিস্টেন্স অতিক্রম করছে। হুম, এর লেন্থ আমি জানি কত, 447 মিটার, ঠিক আছে? আর এদের রেসপেক্টিভ স্পিড কত, যেহেতু একই দিকে চলছে 84 থেকে 30 বা 54 বাদ দিলাম থাকলো কত, 30 কিমি/আওয়ার। এটা কি রেসপেক্টিভ স্পিড, রেসপেক্টিভ স্পিড। হুম, সময় কত লাগছে, টাইম, টাইম কত লাগলো, 4.5 মিনিট। চলো এটাকে আমি সেকেন্ডে করে নিই। 4.5 মিনিট গুণিত 60 সেকেন্ড হয়ে গেল। 10, 0 0 কেটে গেল। তো 5 6 30, 4 6 24, 27, 270 সেকেন্ড লাগছে। দেখো 30 কিমি/আওয়ারে 270 সেকেন্ডে ট্রেনটি কতটি ডিস্টেন্স যাচ্ছে, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তো টোটাল ডিস্টেন্স, এটা কি রেসপেক্টিভ ডিস্টেন্স, আর লিখে দিলাম, হ্যাঁ রেসপেক্টিভ ডিস্টেন্স সমান কি হয়ে গেল, টোটাল স্পিড ইন্টু টাইম। স্পিড কত, 30 কিমি/আওয়ার, কিন্তু এটাকে আমি কি করব, মিটার পার সেকেন্ডে করতে হবে। তার জন্য আমি কি করলাম, এত দিয়ে গুণ, গুণিত 270, এটা কি এত মিটার হয়ে গেল টোটাল ডিস্টেন্স, ঠিক আছে? চলো করি। 9 দিয়ে 2, 9 দিয়ে 3 9 27, ঠিক আছে? 2 দিয়ে কত হয়ে গেল, 15। তো 15 গুণিত 15 মানে কত হয়ে গেল তোমার, 225, 2250 মিটার হয়ে গেল তোমার টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স, তো এর মধ্যে কে কে আছে, এর মধ্যে তোমার দুটা জিনিস আছে। একটা হয়ে গেল পি ট্রেনের মানে পি ট্রেনের লেন্থ আর কিউ ট্রেনের লেন্থ দুটার যোগফল। তো এখান থেকে যদি আমি 447 কে বিয়োগ করি তাহলে আমি কি পাবো, পি ট্রেনের লেন্থ পাবো। তো 3, ঠিক আছে? তারপরে এখানে হয়ে গেল তোমার 5 0, হুম, 22 থেকে 4 বাদ কত, 1803। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল তোমার পি ট্রেনের লেন্থ। নেক্সট, বিপরীত অভিমুখে এত কিমি পার গতিবেগে চলা অপর একটি ট্রেন, ঠিক আছে? বিপরীত দিক থেকে অভিমুখে এত কিমি/আওয়ার গতিবেগে চলা এত মিটার দীর্ঘ একটি ট্রেন আর কে সম্পূর্ণভাবে অতিক্রম করতে পি এর কত সময় লাগবে, ঠিক আছে? এবার বিপরীত দিক থেকে একটা ট্রেন আসছে, তার নাম কি, আর। এর স্পিড কত, এর স্পিড জানি 87 কিমি/আওয়ার। দেখো একটু লেন্দি কোশ্চেন, ঠিক আছে, টাইম টেকিং কোশ্চেন, হ্যাঁ? আর এর লেন্থ কত, এর লেন্থ আমি জানি 287। তো বিপরীত দিক থেকে যাক আর একই অভিমুখে যাক, তো একে অপরকে অতিক্রম করা মানে টোটাল ডিস্টেন্স অতিক্রম করা, এটা তো পি ট্রেনের লেন্থ। এখানে আর ট্রেনের লেন্থকে অ্যাড করি, কত, 287। তো 0 8 একে 9 আর 0 8 একে 9, এটা হয়ে গেল তোমার 8 দিয়ে 0 20, 2090 মিটার ওকে চলতে হবে। কত সময় লাগবে, চলো 2090 মিটার চলবে। রেসপেক্টিভ স্পিড কত, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তো যোগ হয়ে যাবে 87 আর 84। 87 আর 84 যোগ করো, 87 আর 84 কে যোগ করছি, 4 7 11, থাকলো 1 8 8 16 একে 17, ঠিক আছে? কত, 171 কিমি/আওয়ার, কিন্তু একে আমাকে মিটার পার সেকেন্ডে করতে হবে, ইন্টু 5/18, ব্যাস হয়ে গেল, বুঝা গেল? 19, 19 দিয়ে হয়ে গেল কত, 9, 19 দিয়ে হয়ে গেল 19 একে 19, 1 1 0,
ঠিক আছে, 9 দিয়ে কত হয়ে গেল 2, আর 5 দিয়ে হয়ে গেল 22, সমান তোমার 44 সেকেন্ড লাগবে। বোঝা গেল? দেখো, টাইম টেকিং অ্যান্ড লেন্দি কোশ্চেন, এই সব প্রশ্নে যদি তুমি প্রথমে আটকে গেলা, তার মানে তোমার পরীক্ষা কি হলো, একদম খারাপ হয়ে গেল। তো এর জন্য কি করতে হবে, তোমাকে টাইম বাঁচিয়ে রেখে এই সব অঙ্কে একটু সময়টা দিতে হবে, যাতে তুমি 25-এ 25 স্কোর করতে পারো। তার জন্য তোমার স্কিপিং মেথডটাও খুব জরুরি। হুম। থ্যাংক ইউ ভেরি মাচ। তো যা দেখলাম, যে 3টে শিফটের মধ্যেই তোমার মোটামুটি 15টা কোশ্চেন রিপিট হচ্ছে। 15টা কোশ্চেন আউট অফ 25 এর মধ্যে 15টা কোশ্চেন 3টে শিফটেই রিপিট। ঠিক আছে, তোমরা এই যে সিরিজটা কমপ্লিট করে যদি গ্রুপ ডি এর এক্সাম দিতে যাও, তাহলে আমার গ্যারেন্টি তোমরা 25টাতে 25টাই করে আসতে পারবা খুব ইজিলি ভাবে। তাই তোমরা খুব মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং রিভিশন করো। ঠিক আছে, আমার সাথে সাথে সলভ করতে থাকো। ওকে, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।